স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। ১৫ বছরের শাসন আমলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। গুমের ঘটনায় শেখ হাসিনা ছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। পরে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গুমের সাথে যারাই জড়িত থাকুক অপরাধের বিচার করা হবে। কেউ রাষ্ট্রের বড় নয়, ভবিষ্যতে কেউ যেন ঘৃণ্য কাজ করার সাহস না পায়। গুমের সঙ্গে যেসব সংস্থার নাম এসেছে বিচারের মাধ্যমে সংস্থাগুলোর ইমেজ পুনরুদ্ধার করা হবে বলেও জানান তিনি। তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং আমরা বলেছি আমরা খুঁজছি অপরাধ, আমরা খুঁজছি অপরাধী। আমরা দেখব না কে কত বড়, কে কোথায় চাকরি করেন, কার কি পজিশন। এই বিচারের মাধ্যমে এই অধ্যায়ের বাংলাদেশ থেকে চির পরিসমাপ্তি হতে হবে এবং ভবিষ্যতে কেউ যেন এই ধরনের ঘৃণ্য অপরাধ করতে সাহস না পায়। এবং আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত সংস্থাগুলোর ব্যাপারে এগুলো অভিযোগ উঠেছে তাদেরকেও আমরা এই অভিযোগের তীর থেকে তাদেরকে বাঁচাতে হবে। রোহিঙ্গাদের নামে পাসপোর্ট ঠেকাতে এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে আগারগাঁও পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও ৩১শে ডিসেম্বরের মধ্যে সব পাসপোর্টকে ইলেকট্রনিক পাসপোর্টে রূপান্তর করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ ভেরিফিকেশন শুধু আমরা কার্ডের উপরেই দিব, যেহেতু পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণে একটু ইসে থাকে, কি বলে, হ্যারাসমেন্ট হয়। বাট এই যে রোহিঙ্গার যে সমস্যাটা বললেন, এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না। বাট এইটা আগে যে পরিমাণ ছিল এখন কিন্তু ওইটা নাই। এই ঘটনাগুলি ঘটে গেছে কিন্তু আমাদের এবং এই ডিজি বা এদের আসার আগেই। বাট এটার আস্তে আস্তে এখন যে সময় আমরা নতুনভাবে ইস্যু করতে যাচ্ছি, আবার টাকাটা টেনিউর শেষ হয়ে যেতেছে, সেই সমাবেশ দেওয়ার সময় আমরা এই জিনিসটা চেক করে দিচ্ছি। চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে মোট দেশজ সম্পদ বা জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ১.৮১%, যা এর আগে ২০২৩-২৪ অর্থবছরের একই সময় ছিল ৬.০৪%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৩ মাস জুলাই সেপ্টেম্বরে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ০.১৬%। এছাড়া শিল্প খাতে প্রবৃদ্ধি ২.১৩% আর সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছে ১.৫৪%। বিবিএস এর তথ্য বলছে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমেছে ৪.২৩%। এছাড়াও গেল মাসে খানিকটা কমেছে মূল্যস্ফীতি। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে নভেম্বর মাসের তুলনায় ১.০২% কমে ডিসেম্বরে মূল্যস্ফীতি হয়েছে ১০.৮৯%। এ সময় কমেছে খাদ্য মূল্যস্ফীতিও। নভেম্বরের তুলনায় ২.৮৯% কমে ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ১২.৯২%। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ৫ দিনের কর্মসূচি শুরু হচ্ছে আজ। সোমবার থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ৬ দিন সারা দেশে গণসংযোগ করবেন সংগঠন দুটির নেতারা। জুলাই ঘোষণাপত্রের দাবিতে যৌথভাবে লিফলেট বিতরণ করা হবে। এছাড়াও জনমত গড়তে থাকছে গণসমাবেশ ও জনসংযোগ। শনিবার যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানানো হয়, যেখানে ১৫ জানুয়ারির মধ্যে সরকার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে বলে আশা প্রকাশ করা হয়। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন তিনি। বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে আলোচনা করতে রবিবার রাতে তাঁর সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় গণতন্ত্রের পক্ষে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন বেগম খালেদা জিয়া। সাক্ষাৎ শেষে দেশবাসীর কাছে নেত্রীর দ্রুত সুস্থতার কামনা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে ৭ বছর পর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা হবে বেগম খালেদা জিয়ার।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের 1911টি মামলার নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। রাতে নগরীর কোতোয়ালী থানায় পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভূঁইয়া সাধারণ ডায়েরি করেন। এতে উল্লেখ করা হয়, মহানগর দায়রা জজ আদালতের 1911টি মামলার নথি গায়েব হয়ে গেছে। মহানগর পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের সামনে পলিথিনে মোড়ানো রাখা ছিল এসব নথি। পরে জায়গা না হওয়ায় নথিগুলো আদালতের বারান্দায় রাখা হয়েছিল। গত 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে আদালতের অবকাশকালীন সময়ে মামলার এসব নথি উধাও হয়। এখানে আমি যখন জয়েন করার পরে এখানে দেখলাম যে কিছু পরিত্যক্ত নথি পড়ে আছে এবং এগুলো আমি দেখেছি, এগুলো রক্ষণাবেক্ষণের চেষ্টা করেছি, কোথাও নেই। কিন্তু এই যে অবকাশকালীন যে বন্ধ গেছে, বন্ধ থেকে এসে দেখলাম যে এগুলো এখানে নেই। আমি খোঁজ নিয়ে এগুলো কোনো খোঁজ পেলাম না, আমি একটা জিডি করেছি। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। বিশ্বের 123 নগরীর মধ্যে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসের সকালে বায়ু দূষণের শীর্ষে ঢাকার অবস্থান। সকাল 8টায় আইকিউএয়ার মানসূচকে ঢাকার বায়ুর মান 252। বায়ুর এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। রবিবার সকালে ঢাকার বায়ুর মান ছিল 452, পরে তা আরও বেড়েছিল। বায়ুর মান 300-এর বেশি হলেই তাকে দুর্যোগপূর্ণ বলে মনে করা হয়। গতকাল ঢাকার সবচেয়ে দূষিত 10টি স্থানের প্রতিটির মানই ছিল দুর্যোগপূর্ণ। এর মধ্যে গুলশানে 2টি স্থানে স্কোর ছিল 700-র ওপরে। বায়ু দূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার গত ডিসেম্বরে একটি দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। ঢাকার পর বায়ু দূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারতের রাজধানী নয়াদিল্লি। শৈত্যপ্রবাহ কমে কিছুটা তাপমাত্রা বাড়ায় উত্তরাঞ্চলের জনজীবনের স্বস্তির ছাপ। পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। সূর্য ওঠার সাথে সাথে কুয়াশা কাটতে শুরু করেছে। তবে আগামী বৃহস্পতিবার থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাবনায় ভোরে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়তেই রোদের দেখা মেলে। স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। চুয়াডাঙ্গায় রাতভর বৃষ্টির মতো ঝরেছে শিশির। শীতের তীব্রতায় মানুষের কাজের গতি কমে গেছে। সময় গড়াতেই বাড়তে শুরু করে তাপমাত্রা। স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে পৌষের শেষ ভাগে সন্ধ্যা নামতেই বাড়ছে শীতের তীব্রতা। এদিকে ঘন কুয়াশায় 3 ঘন্টা বন্ধ থাকার পর আরিচা কাজিরহাট নৌরুটের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজকে একটু আবহাওয়া ভালো, রোদ উঠছে এবং এই রোদের তাপমাত্রাও ভালো। রোদ উঠছে, আজকে একটু ঠান্ডা কম, কামের জন্য বেড়েছে। বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের নৌবাহিনী প্রধান স্টাফ মেজর জেনারেল আবদুল্লাহ হাসান MA আল সুলাইতি। সকালে বনানীতে নৌবাহিনীর সদর দপ্তরে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ও কাতারের নৌবাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন তারা। বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদও ব্যক্ত করেন দুই দেশের নৌবাহিনী প্রধান। এর আগে সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে 71-এ মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন কাতারের নৌবাহিনী প্রধান স্টাফ মেজর জেনারেল আবদুল্লাহ হাসান MA আল সুলাইতি। পরে নৌ সদর দপ্তরে আসেন কাতারের নৌবাহিনী প্রধান। সেখানে বাংলাদেশের সহকারী নৌবাহিনী প্রধান অপারেশনস তাকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। বাংলাদেশে 2 দিনের সফরকালে সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গেও সাক্ষাৎ করেন কাতারের নৌবাহিনী প্রধান। সফর শেষে আজই ঢাকা ত্যাগ করবেন কাতারের প্রধান। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।